আগে কচু ছিল তাই না? না না না, এবার প্রথম লাগাছেন? প্রথম লাগাইছি। আচ্ছা আচ্ছা, আমাকে কোনগুলো দিবেন তাহলে? আপনাকে যেই চারা গুলো দিব এই দিন। এগুলো তো খুব বেশি ছোট ভাই, হুম, বেশি ছোট না। কোনো বেশি ছোট না, আপনি নিয়ে যান গাড়েন, ওই যে সাইড থেকে ওই যে বড়গুলো তুলে দিব। এখন যদি এগুলো তো একেবারে বেশি ছোট হয়ে যাচ্ছে ভাই। কোনো ছোট না। আপনি এমন একটা কথা বলি, বীজ নিতে হলে বা যে কোনো জিনিস নিতে হলে আগে জাত নির্বাচন করতে হয়। জাত যদি ছোট হয় অথবা বীজ যদি ভালো হয়, ছোট হোক আর বড় হোক, সেটা হলে পরে সাবজেক্ট। আগে আপনার হলে বীজের মূল্যায়ন করতে হবে। দেখি না না, মুরব্বীর সাথে ওইদিন কথাবার্তা কয় আমি, কিন্তু সমাজের ভাই আসসালামু আলাইকুম। পিকে এগ্রো ফার্মে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, আজকে আমি চলে এসেছি সোনাতলা থানার সিচারপাড়া গ্রামে একজন সফল কৃষকের বাড়িতে। তো আমি আসছি মূলত লতি রাজ কচুর চারা নেওয়ার জন্য। তো তার বাড়ি থেকে আমি এখন আসছি তার জমিতে। তো চলুন আজকে জমি দেখতে দেখতে তার সাথে কিছু কথা বলবো, দেখবো ওনার খেতে কী কী ফসল আছে এই মুহূর্তে, এবং সেই ফসলগুলো সম্পর্কে কিছু কথা বলবো, এগুলো আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে সরাসরি। তো যাবার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চলুন শুরু করা যাক। হাইব্রিড কম করছেন কেন? হাইব্রিড তোলার লোক পাওয়া যায় না। আসসালামু আলাইকুম ভাই, আপনার নামটা প্রথমে বলেন একটু। মোহাম্মদ টিটুল মিয়া। মোহাম্মদ টিটুল মিয়া। ওনার বাবার নাম হচ্ছে নাদু, অন্য কোনো নাম আছে নাকি? আজমল হক পরামানিক। আজমল হক পরামানিক। তো বাড়ি হচ্ছে সিচারপাড়া। তো প্রিয় বন্ধু, আমি একটু আগে যার কথা বললাম উনি হচ্ছে সেই লোক, মানে একজন খুব সফল চাষি, খুবই দক্ষ। তো ওনার এই মুহূর্তে যেই ফসলগুলো আছে সেই ফসলগুলো দেখব এবং কিছু কথা বলবো তার সাথে। চলুন আস্তে আস্তে দেখি। প্রথমে আমরা বেগুনের ক্ষেত দেখবো। ভাই এটা মরিচ আপনার? জি জি জি। আচ্ছা, প্রথমে মরিচ নিয়ে কথা বলবো। ভাই এই যে মরিচটা দেখতে পাচ্ছি, খুবই সুন্দর গাছ, অসাধারণ, আসলে খুবই সুন্দর। এটা কি জাতের মরিচ ভাই? এটা 1717 দেখেন। ডিজি 1717। প্রিয় বন্ধুরা, আমি গত বছর কিন্তু এই জাতটা চাষ করেছিলাম, খুবই সুন্দর মরিচ হয়েছে। আসলে এই মরিচের প্রচুর ফলন এবং ওজন। এক কথায় বিজলি মরিচ যদি একটা ফিডের বস্তায় সর্বোচ্চ 26-28 কেজি পর্যন্ত ধরানো যায়, আমরা গৃহস্থ, আর যারা ব্যাপারী তারা হয়তো আরেকটু বেশি ধরাতে পারবে, কিন্তু সেখানে এই ডিজি 1717 এটা 38 কেজি পর্যন্ত একটা বস্তায় ওজন দেয়। তাহলে বুঝতে পারেন এবার এই মরিচটার কতটুকু ওজন। দেখুন কত সুন্দর, অসাধারণ। আসলে আমি যে চাষ করেছিলাম আমার গাছগুলো সেম এই রকমই হয়েছিল। অসাধারণ, এক কথায় অসাধারণ। ভাই এটা কি মরিচ তুলছেন একবারও? হ্যাঁ, একবার তুলছি। কত টাকায় দাম পাইছিলেন প্রথমে? আমি ভাই 1300-1400 টাকা মন বিক্রি। 1400 টাকা মন বিক্রি করছেন তাই না? দিন উঠাবো। তো এই যে আপনার যে মরিচটা, আমি আপনাকে একটা আইডিয়া দেওয়া যায়। এই যে জমিটা দেখতে পাচ্ছি, এই জমিতে যদি আপনি কিংস্টার 102 জাতের মরিচ লাগান, এই মরিচটা যদি আপনি, এটা কত শতক জমি ভাই? 10 শতক। এই জমিটা 10 শতাংশ জমি ভিউয়ার্স। এই জমিতে উনি যদি এক্সাম্পল 50,000 বিক্রি করে, তো আমি যে জাতটার কথা বললাম কিংস্টার 102, সেই জাতটা উনি বিক্রি করতে পারবে কমপক্ষে 80,000 টাকা। এতটাই ফলন দেয়। এবং মরিচ বাজারে এই মরিচ যদি 1300 টাকা মন যায়, তাহলে কিংস্টার 102 জাতের মরিচটা বাজারে থাকবে 1500 টাকা মন। বুঝতে পারছেন ভাই? আমি বর্তমানে এই জাতটা চাষ করছি, কিংস্টার 102। আপনি যদি সময় হয় বা দেখতে চান, তাহলে আমার দেখে আসতে পারেন আমার জমিটা। আচ্ছা, ঠিক আছে। কারণ এই
প্রিয় বন্ধুরা, এই মরিচটা কিন্তু আপনার বসে থেকে গাছ থেকে তুলতে হবে। আর আমার যে মরিচ, এই মরিচটা কিন্তু দাঁড়িয়ে থেকে মরিচ ছিঁড়তে পারবে এমন পরিমাণ গাছ হয়ে গেছে, আর প্রত্যেকটা ডাল মরিচ মিস নাই ভাই। আচ্ছা, এই যে মরিচগুলো দেখলাম, যদি কোনো কারণে ধরেন মরিচ গাছের কলি হলুদ হয়ে শুকে পড়ে যাচ্ছে, এটা আপনাকে কি কারণটা কি মনে করেন, কেন এরকম হতে পারে? যদিও আপনার জমি একদম সুন্দর আছে, সমস্যা নাই, আপনার কি যেহেতু আপনি একজন অভিজ্ঞ চাষী, এই আপনার মতামত জানতে চাচ্ছি। মতামত হলে মানে আপনার সুষম খাদ্যের অভাবের কারণে হতে পারে, আচ্ছা, আর কোনো কারণ? আর গাছের মাল সেরা লেটের কারণ হতে পারে। মানে যেটা পরিপক্ক হয়ে গেছে সেটা দ্রুত তুলতে হবে, তুলতে হবে, এই জন্য এই কারণেই আমারটা এই যে ঝরা শুরু হয়েছে, কারণ হয়েছে মাল হয়ে গেছে, ওই জন্য উঠে নিচ্ছিল। যেন কিছু কিছু করে আগে ধরেছে, আস্তে আস্তে 4-5 দিন আগে দেখা ছিল যে আর কোনো ক্রাস ধরা ছিল না, আর এখন দেখে যেতে হচ্ছে। আগামী শুক্রবারে মানে মালগুলো উঠাবো, ওঠানোর পর তাহলে আরো ধরবে না। প্রিয় বন্ধুরা, ওনার বক্তব্য হচ্ছে গাছের গোড়ায়, প্রিয় বন্ধুরা ওনার বক্তব্য হচ্ছে গাছের যেই ফলটা পরিপক্ক হয়ে গেছে সেই ফলটা খুবই দ্রুত সংগ্রহ করতে হবে, তা না হলে উপরের যে ফুল দেখতে পাচ্ছেন এই ফুলগুলো কিন্তু আস্তে করে শুকে নষ্ট হয়ে ঝরে পড়ে যাবে। কারণ হচ্ছে এই গাছের তখন অবশ্যই খাদ্যের ঘাটতি পড়ে যাবে, যার কারণে ফুলগুলো কিন্তু ঝরে যাবে। খুবই সুন্দর, খুবই সুন্দর, আমি গত বছর করছিলাম। প্রিয় বন্ধুরা, এখন আসছি ওনার বেগুন খেতে। আসলে সফল চাষি যারা অভিজ্ঞ, তাদের জমিতে গেলেই বোঝা যায়, তাদের কথাবার্তায় বোঝা যায় যে হ্যাঁ তারা কতটুকু অভিজ্ঞ। দেখুন এখানে একটা গাছ দেখতে পাচ্ছি, এই যে ভাই, এই যে উপরে নেট দিছেন, এটা কেন দিছেন? ও আচ্ছা, পাখি ফল খেয়ে ফেলে, তাই না? এই জন্য এই জমিটা, বেগুনের যে জমিটা দেখতে পাচ্ছি, এটা কি জাত এটা? হলো আপনার ওয়াও, ও অসাধারণ, অসাধারণ, অসাধারণ। খুবই সুন্দর ভাই। এই জমিটা কতটুকু ভাই? 16.5 শতক না? এ পর্যন্ত কত টাকা বিক্রি করছেন? প্রায় 60,000 টাকা। 60,000 টাকা অলরেডি বিক্রি করে ফেলছেন না? তাতে এই গাছগুলো এখনো যতদিন পর্যন্ত ফল দেবে এই পর্যন্ত যদি বিক্রি করতে পারেন, তাহলে আরো কত বিক্রি করতে পারবেন বলে আশা মনে করছেন? ওটা আশা বলা যাবে না, বাজারের উপর নির্ভর। আপনার ধরেন যদি 1,000 টাকা বাজার থাকে, কথার কথা আরো এই তুলির বিক্রি করে আরো 60,000 টাকা বিক্রি করতে পারবেন। ভিউয়ার্স, আসলে পরিশ্রম করলে যে এর ফল পাওয়া যায় সেটাই তার প্রমাণ। আচ্ছা ভাই, আরেকটা কথা বলেন, এই জমিটাতে আপনার শুরু থেকে এই পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, এরকম কোনো একটা আইডিয়া? বেশি না তো, প্রায় 6-7,000 টাকা করে। 6 থেকে 7,000 টাকা খরচ? হ্যাঁ, একবারে চাষ থেকে শুরু করে সার পানি সমস্ত কিছু মিলে? হ্যাঁ। ও, শুধু বীজটা আপনি নিজে ফেলাইছেন? আচ্ছা ভিউয়ার্স, উনি আসলে আমরা কৃষকরা যে জায়গাটায় পয়সা বেশি খরচ করি সেটা হচ্ছে চারা বাবদ। হ্যাঁ, আর ওই জায়গাটাতে কিন্তু ধরা খেয়ে যায়, কারণ হচ্ছে কিনতে যায় একটা, এখানে এসে চাষ করার পরে হয়ে যায় আরেকটা। তো উনি নিজে ঘরের বীজ রাখছে। আমি একটু আগে যে বেগুনগুলো দেখালাম সেটাও কিন্তু তার বীজ হিসাবে রাখতেছেন উনি। সমাজ এই হচ্ছে এই ভাইয়ের হলো কচুর জমি। মূলত আমি যে লতিরাজ কচুর চারা নিতে আসছি, সেই জমিটাই হচ্ছে এই যে ওনার। আসলে উনি একজন খুব ভালো একজন চাষি। এই যে কচুর লতি দেখুন অলরেডি বের হয়ে গেছে, অনেক মোটা হয়ে গেছে কিন্তু। তো এই যে এই জমিটাতে কি আগে কচু ছিল, তাই না? না না, এবার প্রথম লাগাচ্ছেন? প্রথম লাগাইছি। আচ্ছা আচ্ছা, আমাকে কোনগুলো দিবেন তাহলে? আপনাকে দিয়ে চারাগুলো দিব। এগুলো তো খুব বেশি ছোট ভাই, বেশি ছোট না? কোনো বেশি ছোট না, আপনি নিয়ে যান গাড়েন, ওই যে সাইড থেকে ওই যে বড়গুলো তুলে দিব। এখন যদি এগুলো তো একেবারে বেশি ছোট হয়ে যাচ্ছে ভাই। কোনো ছোট না। আপনি এমন একটা কথা বলি,
বীজ নিতে হলে বা যে কোনো জিনিস নিতে হলে আগে জাত নির্বাচন করতে হয়। জাত যদি ছোট হয় অথবা বীজ যদি ভালো হয়, ছোট হোক আর বড় হোক, সেটা হলো পরের সাবজেক্ট। আগে আপনার হলে বীজের মূল্যায়ন করতে হবে। তা আপনি মনে করছেন বীজে আসলে এই জমিগুলো সার যদি লতিগুলো বড় হইতো বা ইয়ে হইতো বা মোটা হইতো, কিন্তু আমরা সারটা এখনো কিছু দিইনি। যতক্ষণ পর্যন্ত নিলেন বা ইয়েটে না দিছি এতক্ষণ পর্যন্ত আমরা, যদি আপনি না নেন সেক্ষেত্রে আমার কোনো আফসোস নেই যে 500-1000 বেচা লাগবে, এটা কোনো সমস্যা নেই আমার। আচ্ছা ভাই, এই যে গাছগুলো বড় বড় দেখতেছি, এগুলো কোন সময় লাগাছেন আপনি? এলে আমি আষাঢ় মাসে লাগাইছি। আষাঢ় মাসে এই গাছগুলো রোপণ করছেন, তাই না? এখান থেকে কি কোনো লতি সংগ্রহ করছেন? না, তেমন আমি ওইভাবে উদ্যোগ নিইনি, কারণ আমি এখানে আসার সময় তেমন একটা পাইনি, কারণ লতি সংগ্রহ করবো আর পরে দিয়ে। ও আচ্ছা, আর একটু কথা বলি, এই যে আষাঢ় মাসে যে চারাগুলো রোপণ করছিলেন, এটা ইচ্ছা করলে কি এখান থেকে লতি সংগ্রহ করা যাইতো? কিন্তু এতদিন না করা যেত, কিন্তু আপনি সময়ের অভাবে এখানে আসতে পারেননি, এই তো কথা। আচ্ছা আচ্ছা, আমার প্রতিটা কথা লতি থিবে, এই লতিগুলো সংগ্রহ করলেই মনে করেন যে আপনার ইয়ে হইতো, এই লতিগুলো লাইলে ছিল, কিন্তু ঘটনা দীর্ঘদিন তারপর ওখান থেকেই আপনার ইয়ে পেয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। তো ভিউয়ার্স, আমি আসলে এই ভাইয়ের কি নাম বলেন ভাই? টিটুল ভাই, সেচারপাড়া বাড়ি। তো ওনার কাছ থেকে 3টা ফসলের একটু সাক্ষাৎকার নিলাম। আসলে কৃষক যে কৃষি কাজ এখনও যে লাভজনক, সেটা কিন্তু ওনার কাছে থেকে আমরা জেনে নিলাম অলরেডি। তো উনি মরিচ চাষ করছেন, ইতিমধ্যে আরও অনেক ফসল আছে, পটল আছে, আমি কিন্তু সেগুলোতে যাইতে পারলাম না, কারণ ওনার হাতে দেখতে পাচ্ছেন এই যে সারের পোটলা। উনি কিন্তু সার দিতে যাবেন অন্য জমিতে, তাই আমি ওনার সময়টা নষ্ট করতে চাচ্ছি না। তো প্রিয় বন্ধুরা, এখন বর্তমানে আমি আছি হলো কচু, লতিরাজ কচু। লতিরাজ কচু মানে হচ্ছে টাকার খনি, এই কথাটা মাথায় রাখবেন। তো আমি নিজেও এই চারা কিনতে আসছি এই ভাইয়ের কাছে, আর উনি অলরেডি চাষ করেন। তো এখানে কি পরিমাণ লাভ আর আমার জমিটাতে রোপণ করার পরে কেমন হয়, আমি এই তথ্যগুলো আমি আপনাদেরকে দেব। তো আবারও শেষ করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন, যাতে আমি আবারও উৎসাহ হয়ে আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ।